হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল সার্ভিসে আপনাদের আবারও স্বাগতম। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে কোনো একটি ব্যাংক যদি কখনো দেউলিয়া হয় তাহলে কি হবে, তার গ্রাহকরা কি ক্ষতিপূরণ পাবে এবং তারা সর্বোচ্চ কত টাকার ক্ষতিপূরণ পাবে? তো বন্ধুরা, আজকে এই আমানত সুরক্ষা আইন 2025 নিয়েই আপনাদের সাথে আমানত সুরক্ষা আইন 2025, এই আইনটির পূর্ববর্তী যে আইন ছিল সেটি ছিল ব্যাংক আমানত সুরক্ষা আইন 2000 সন। তো বন্ধুরা, এই যে আমানত সুরক্ষা আইন, এই আইনের মূলত কাজ কি? আসলে এই আইনটি হচ্ছে সেই আইন যার মাধ্যমে আপনি যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় এবং আপনি যদি সেই ব্যাংকে টাকা রাখেন, আপনি যত টাকাই রাখেন না কেন আপনি সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। মনে করুন আপনার একটা অ্যাকাউন্ট আছে কোনো একটি ব্যাংকে এবং সেই ব্যাংকে ধরেন আপনার 2 কোটি টাকা জমা আছে, কিন্তু সেই ব্যাংক কোনো কারণে দেউলিয়া হয়ে গেল। তো এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। 2 লক্ষ টাকার 1 টাকা বেশিও ক্ষতিপূরণ আপনি পাবেন। এখন বিষয় হচ্ছে যে আসলে আপনি কিভাবে বলবেন যে একটা ব্যাংক ঝুঁকিতে আছে বা এই ব্যাংকটা ভবিষ্যতে দেউলিয়া হয়ে যাবে? তো কিছু কিছু বিষয় আছে যেগুলো দেখলে একটা ব্যাংকের পারফরমেন্স সম্পর্কে আইডিয়া নেওয়া যায়, বোঝা যায় যে একটা ব্যাংক আসলে সে ভবিষ্যতে দেউলিয়া হবে কি হবে না। তো তার মধ্যে আছে যেমন তার নন পারফর্মিং অ্যাসেট বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ খেলাপি ঋণ যদি সে তার ব্যাংকে বৃদ্ধি পেয়ে যায় কোনো কারণে, সে তখন কিন্তু সেই ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার একই সাথে যদি কোনো ব্যাংক বছরের পর বছর লোকসান দিয়েই তার কার্যক্রম পরিচালনা করে, তাহলে কিন্তু দিন দিন সেই ব্যাংক তার মোট যে মূলধন, সেই মূলধন কিন্তু খেয়ে ফেলবে। আর এই মূলধন যখন তার একেবারে শেষের দিকে চলে আসবে তখন কিন্তু সে অটোমেটিক দেউলিয়া হয়ে যাবে। তো এখন এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। এখন এগুলো কোথায় পাবেন? এগুলো পাবেন আপনার ব্যাংকে যে বিভিন্ন পারফরমেন্স অ্যানালিসিস আছে, যে বিভিন্ন ব্যাংকিং স্টেটমেন্ট আছে, ব্যাংকের যে প্রতি বছর যে তাদের আর্থিক বিবরণীগুলো প্রকাশ করে, সেই আর্থিক বিবরণীগুলোতে আপনারা এই তথ্যগুলো পাবেন। এখন আরেকটা বিষয় আছে যে আপনি কোন ব্যাংকে তাহলে লেনদেন করবেন। হ্যাঁ, লেনদেন করবেন সেই সকল ব্যাংকে যে ব্যাংকের আর্থিক ভিত্তিগুলি খুবই ভালো, সুশাসন আছে, কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়ে তারা চলে না, তাদের মূলধনের ঘাটতি নেই এবং তাদের নন পারফর্মিং অ্যাসেট বা নন পারফর্মিং লোন বলতে যে রেট, সেই রেটটি তাদের কিন্তু খুবই কম। অর্থাৎ যদি আমরা বলি যে 5%-এর কম যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নন পারফর্মিং লোন থাকে, তাহলে আমরা বলতে পারি সেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি বেশ ভালো এবং আপনি সহজেই সেই সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আপনার লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারেন। আরেকটি বিষয় বন্ধুরা, যদি আপনারা কোনো সরকারি ব্যাংকের সাথে লেনদেন করেন, তাহলে আপনারা সরকারি ব্যাংকের যে মেজর ব্যাংক যেগুলো, অর্থাৎ যেমন সোনালী ব্যাংক, যারা সরকারের কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প ব্যাংক হিসেবে কাজ করে, তো আপনি কিন্তু একটা বিষয় যে চোখ বন্ধ করে সোনালী ব্যাংকের ওপর আপনি আপনার আস্থা অবশ্যই রাখতে পারেন। আবার একই সাথে প্রাইভেট ব্যাংক আছে, কিছু কিছু ব্যাংক যাদের সার্ভিস যেমন ভালো, একই সাথে তাদের রিলায়েবিলিটি কিন্তু খুবই ভালো। এর মধ্যে যদি বলি, বর্তমানে ব্র্যাক ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর কিন্তু আর্থিক ভিত্তি যথেষ্ট ভালো এবং তাদের প্রতিষ্ঠানের মধ্যে সুশাসন একটা বিষয় কিন্তু সবসময় থেকে যায়। তো বন্ধুরা, আমি আশা করব যে আপনারা আপনাদের ব্যাংকিং লেনদেন করার আগে অবশ্যই আমানত সুরক্ষা আইন 2025-এর কথা চিন্তা করে এমন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করবেন যার থেকে আপনাদের ভবিষ্যৎ ঝুঁকিটা খুবই কমে আসবে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আর্থিক সেবা সম্পর্কিত তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।